পুলিশি পাহারা আছে, আছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা। এরপরেও দিনে দুপুরে চট্টগ্রামে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালাচ্ছে সন্ত্রাসীরা। চাঁদাবাজি এবং সন্ত্রাসের এই চক্র কবে থামবে? দর্শক, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসান। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। এই যে আপনি চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ে কয়েক পর্বের প্রতিবেদন করেছেন এবং আগামীতেও আসবে, আজকেও একটি প্রতিবেদন প্রথম আলোতে ছাপা হয়েছে। তো এই যে পুলিশের পাহারা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, এরপরেও দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গোলাগুলি করছে, চাঁদাবাজি করছে, আইন শৃঙ্খলা বাহিনী আসলে থামাতে পারছে না কেন এই ধরনের অপরাধ? চট্টগ্রামের যে অপরাধের যে ধরন, আমরা চট্টগ্রামে গিয়েছিলাম। মূলত চট্টগ্রামে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে অনেকগুলো গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেখানে ধরনটি হলো যে যে কোনো কথায় কথায় গুলি করে দেওয়া। যে কোনো ঘটনা ঘটছে, কখনো শত্রুতা থেকে গুলি, সন্ত্রাসী গোষ্ঠীগুলো একে অপরকে গুলি করে, কখনো রাজনৈতিক সে বিরোধ থেকে গুলির ঘটনা আছে, চাঁদা চাইলেও চাঁদা যখন না দেয় সেখানে গুলির ঘটনা আছে। তো এই কাজগুলো করতে গিয়ে দেখা গেল যে সেখানে পরিস্থিতিটি এমন হয়েছে, সেখানে অস্ত্রের সবার হাতে হাতে, সন্ত্রাসীদের হাতে এত পরিমাণ অস্ত্র গিয়েছে এবং প্রকাশ্যে কিন্তু একেবারেই যেখানে মানুষে ভরা জনকীর্ণ যে জায়গাগুলোতে, সেখানে দেখা গেছে যে গুলি করে দেওয়া হচ্ছে, মানুষ মারা হচ্ছে। এবং এই ঘটনাগুলোর পেছনে আমরা যখন দেখলাম যে সন্ত্রাসীদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে এক ধরনের যে ভয় ছিল, সে ভয়ের জায়গাটাও তাদের কিছুটা কমে গেছে। এবং ভয়ের জায়গাটা কমে যাওয়ার কারণে দেখা গেল যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে যখন একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু ঢিলেঢালা অবস্থায় ছিল, সেই সময়টিতে গিয়ে দেখা গেল যে সেখানে একের পর এক গুলির ঘটনা ঘটছে, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কখনো কখনো দেখা গেছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা হচ্ছে যে কারোর বাড়ি, বাসা, সেগুলো লক্ষ্য লক্ষ্য করে গুলি করা হচ্ছে। ফলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং যেটি আপনি বললেন যে সবচেয়ে ভয়ের জায়গা, যে পুলিশ প্রহরা যেখানে আছে, যেখানে পুলিশ যেই বাসাটি এর আগে একটি গুলির ঘটনায় যেখানে পুলিশ এখানে অবস্থান করা ছিল, পুলিশের অবস্থান, পুলিশ মোতায়েন করা ছিল, সেই জায়গাটিতেও পরবর্তী দ্বিতীয়বারের মতো গিয়ে আবার গুলি করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে পরিবেশটি এমন হয়েছে যে মানুষের মধ্যে এক ধরনের ভয়, উদ্বেগ, একটা উৎকণ্ঠা, এর একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু সেই স্বস্তিটা মানুষ নেই। এবং একের পর এক ঘটনার কারণে স্বাভাবিকভাবেই যারা ব্যবসা প্রতিষ্ঠান, যারা ব্যবসায়ী, কিছু ঘটনা যেগুলো সামনে এসেছে আমরা তো দেখেছি যে সেখানে হামলার ঘটনাগুলো আমরা দেখেছি, কিন্তু এই ঘটনাগুলোর বাইরে কিন্তু অনেক ঘটনা আছে যেখানে দেখা গেছে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যখন ঘটনা ঘটাচ্ছে, পরবর্তীতে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে বা চাঁদার টাকাটা তাদেরকে দিয়ে দিচ্ছে। যখন চাঁদার টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সেটি আর আলোচনায় আসে না। যখনই দেখা গেল তাদের যেই দাবি সেটি প্রত্যাখ্যান করা হয়, যখন তাদেরকে দেওয়া না হয়, সেক্ষেত্রেই দেখা গেছে হামলা ঘটনাগুলো ঘটে এবং বেশিরভাগ সময় কিন্তু সেগুলি সামনে এসছে। আচ্ছা, আমরা আপনার প্রতিবেদনে দেখলাম যে পুলিশ হচ্ছে ৮টি সন্ত্রাসী গোষ্ঠীর একটা তালিকা করেছে এবং সেখানে প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী রয়েছে। আসলে এই যে সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, এটা কিভাবে গড়ে উঠলো এবং কারা আছে এই নেটওয়ার্কের সদস্য? দেখুন, চট্টগ্রামের এই সন্ত্রাসের যে ধারাবাহিকতা, সেটি নতুন নয় এবং চট্টগ্রামে আমরা দেখেছি যে এটি কিন্তু দীর্ঘ সময় ধরে চলে এসছে এবং সেখানে একজন সন্ত্রাসীর হাত ধরে নতুন সন্ত্রাসী এসছে, সেই সন্ত্রাসীর সঙ্গে দ্বন্দ্ব হয়ে আবার তিনি নতুন গ্রুপ করেছেন। এরকম অসংখ্য ঘটনা চট্টগ্রামে আছে। তো যেখানে সাজ্জাদ হোসেন হোসেন নামে একজন সন্ত্রাসী আছেন, যাকে বড় সাজ্জাদ বলা হয়। তো মূলত তিনি তিনি ছিলেন চট্টগ্রাম শহরের সন্ত্রাসীদের মধ্যে অন্যতম, সবচাইতে শীর্ষ সন্ত্রাসী তাকে বলা হতো। পরবর্তীতে তাকে ঘিরে দেখা গেল সেখানে আরও নতুন নতুন অনেক সন্ত্রাসী তার হাত ধরে তৈরি হলো। দেখা গেল যে পরবর্তীতে ছোট সাজ্জাদ, সাজ্জাদ আলী, যার এখন নাম, তো জেলে আছে। যিনি জেলে আছেন, সে ডেভিড ইমন কয়েকদিন আগে ধরা পড়েছেন। তিনি আছেন, রায়হান আছেন একজন। নামগুলো তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ, আসলে। নামগুলো ইন্টারেস্টিং এবং বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমেই তাদের এই নামগুলো হয়েছে। তো ফলে এই যেই নামগুলো আছে, যে নামগুলোর কথা আমরা বলছি, ঘুরে ফিরে কিন্তু দেখা গেছে যে এই ব্যক্তিরাই সেই যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরিচালনা করছেন এবং সাজ্জাদ, যে বড় সাজ্জাদ যাকে বলা হচ্ছে, যে সে কিন্তু দেশের বাইরে থাকছেন এবং দেশে কিন্তু যে কোনো ঘটনার পরে তার কাছে সেই টাকার কিন্তু অংশ হুন্ডির মাধ্যমে তার কাছে চলে যাচ্ছে। এবং যখন বিভিন্ন সময় যারা ধরা পড়েছে, তারাও কিন্তু বলেছেন যে এভাবে যখন সন্ত্রাসীদেরকে
কাছে তারা চাঁদার টাকা যখন তারা সংগ্রহ করে সেই টাকাটা তারা দেশের বাইরে পাঠিয়ে দেন। আচ্ছা, মানে আপনার আলোচনার ভিত্তিতে আর দুই একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই যে সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠীতে নিয়োগ কিভাবে হয়, প্রথম একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির প্রক্রিয়া তারা আসলে কিভাবে নির্ধারণ করে? সন্ত্রাসীদের নিয়োগের যে প্রক্রিয়াটি এটি একটি আমার কাছে অভিনব মনে হয়েছে, যে অন্যান্য সময় তো আমরা দেখেছি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে তারা সদস্য কিভাবে নেয়, কিন্তু এখানে গিয়ে দেখা গেল যে একাধিক ঘটনা এরকম আছে। নগরের পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা যাদেরকে গ্রেফতার করেছে, গ্রেফতার করার পর থেকে সেখানে কিছু ভিডিও তারা পেয়েছে এবং সেখানে দেখেছে যে ধর্মগ্রন্থে হাত দিয়ে তারা শপথ করছে যে আমরা আপনার অনুগত থাকবো, আমরা আপনার সঙ্গেই আছি। এবং অনেক সময় তারা বলছে যে এমনও হয় যে সাক্ষাৎকার দিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়, চাকরির সাক্ষাৎকারের চাকরি মতো। সাক্ষাৎকারের মতো। এবং কিছু সময় তাকে পর্যবেক্ষণে রাখা হয়, তাকে দেখা হয় তিনি আসলে সেখানে কাজ করতে পারবেন কিনা। মূলত এখানে ছিন্নমূল মানুষ এবং যারা অভাবী মানুষ তাদেরকেই মূলত এখানে বেশি লক্ষ্যবস্তু করা হয়, তাদের টার্গেট করেই কাজগুলো করা হয়ে থাকে। তবে কখনো কখনো দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক যে পদ পদবি আছে, পরিচয় আছে, এমন অনেক কেউ কিন্তু দেখা গেছে যে আস্তে আস্তে এই জায়গাগুলোতে সম্পৃক্ত করা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটির মাধ্যমে যে তারা কাজটি করেন, অনেক সময় এমনও হয় যে যাকে সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে, যিনি উপরে আছেন তিনি জানেন যে তিনি আমার সদস্য, বাট নিচে যেই 10 জন কাজ করেন সবাই আবার সবাইকে চেনেন না। এক এক সময় এক একজনের ভূমিকাটি এক এক রকম হয়। যেমন কেউ হচ্ছে সরাসরি গুলি করার সঙ্গে জড়িত থাকেন, শুটার যারা। কেউ হচ্ছে পর্যবেক্ষণে থাকেন, যেমন আমরা এমন ঘটনা পেয়েছি যে চট্টগ্রামে বিভিন্ন ভবন ভিডিও করে সেগুলো হচ্ছে পরবর্তীতে সন্ত্রাসীদের কাছে পাঠানো হচ্ছে। মানে এবং আয়ের একটা উপায়, হ্যাঁ, ভবন ধরে ধরে হ্যাঁ, কাউন্ট করছে। নির্মাণাধীন যে ভবনগুলো আছে, বলা হচ্ছে যে এই ভবনগুলোতে কিন্তু টাকা নেওয়ার সুযোগ আছে, এই ভবনগুলো এখন নির্মাণ করা হচ্ছে, ওদেরকে খুব শক্তভাবে বলতে হবে, খুব ভয় দেখাতে হবে, তাহলে কিন্তু তারা টাকাটি দিবে। এবং এই ধরনের একটি আলাপ আলোচনা সেই ভিডিওর মধ্যে আছে। এরকম একাধিক ভিডিও বার্তা যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, যারা তদন্ত করছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে এই সদস্য নিয়োগের পুরো প্রক্রিয়াটি একটি অভিনব একটি প্রক্রিয়া তারা করে থাকে। এবং সেখানে কিন্তু এখন শুটারের সংখ্যাও আছে, কেউ শুটার যারা আছেন তারা গুলি করছেন। এবং সব মিলে একটি মানে 3 স্তরের একটি কাঠামো। এবং ঘটনার সময় কিন্তু চারপাশ দিয়ে তাদের লোক থাকে, তারা পর্যবেক্ষণ করে যে কেউ আসছে কিনা, কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হচ্ছে কিনা। সব মিলিয়ে এই 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 সন্ত্রাসী বাহিনীগুলো পরিচালিত হয় মানে সন্ত্রাসীদের একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ টিম করছে। ওয়ার্কের মাধ্যমে, যে কোনো ঘটনার আগে। এবং কখনো দেখা গেছে যে আগে ফোন করে, যখন প্রাথমিকভাবে যখন বোঝা যায় যে তার থেকে টাকা নেওয়া যাবে বা টাকা নেওয়ার জন্য কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়, কাউকে টার্গেট করা হয়, তখন দেখা গেল যে সেটি করার সময় সন্ত্রাসী তাকে, ওই ব্যবসায়ীকে হয়তো ফোন করলো যে আপনি, আপনার কাছে এটা আছে, আপনি আমাকে সুন্দরভাবে টাকাটা দিয়ে দেন, যদি টাকা আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, তো এইরকম হুমকি দিয়ে, কখনো কখনো ভয়েস মেসেজ দেওয়া হয়, এভাবে দিয়ে তখন একটা আতঙ্কের পরিবেশ শুরুতে তৈরি করা হয়। যারা তখন টাকাটি দিয়ে দেয় তারা তো দিয়েই দিল, আর যারা না দেয় তখন তাদের উপর হামলা ঘটনাগুলো ঘটে। যেমন আজকে যে প্রধান শিরোনাম যেটি হলো, আজকে আপনার প্রতিবেদনের প্রধান শিরোনাম, সেখানে যে বাসার বাইরে লাল দাগ দিয়ে রাখার যে ব্যাপারটা, এটা আসলে কি ছিল বিষয়টি? দেখুন, সন্ত্রাসীরা আতঙ্ক তৈরির জন্য অনেকগুলো কাজ করে থাকে, যেগুলো আমি আগে কিছু বিষয় বললাম। এটি আরেকটি ব্যাপার, সেটি হলো যে যখনই কোনো ঘটনা ঘটছে তারা কিন্তু দেখা গেল যে একটি বাড়িতে চাঁদা চাওয়া হলো এবং সেখানে রেড সাইন দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে তোমাকে চাঁদাটি দিতে হবে, যদি না দাও, মানে এটি তার মধ্যে একদম আতঙ্ক তৈরি করা, ভীতি তৈরি করা যে তুমি আমাদের নজরে আছো। এবং এই যে একটি ভয়ের পরিবেশ তৈরি করেই মূলত কিন্তু সেই কাজটি তারা করেছে। এবং পরবর্তীতে গিয়ে কিন্তু সেই ব্যক্তি যার ঘরে এভাবে সাইন দেওয়া হয়েছে তিনি কিন্তু টাকাটি দিয়েছেন। আমরা তার ঘনিষ্ঠজন, বিভিন্ন সূত্র থেকে আমরা সেটি মোটামুটি আমরা জানতে পেরেছি। কিন্তু যখনই ওই ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে আমরা গিয়েছি বা ওই পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েছি, তারা কিন্তু কেউ কথা বলতে রাজি হননি। এটি হলো যে, যে কোনো প্রক্রিয়া, এমন একটি প্রক্রিয়া তৈরি করা, এমন একটি কাঠামো তৈরি করা যে কাঠামোর মধ্যে এক ধরনের ভয় থাকবে, মানুষের মধ্যে আতঙ্ক থাকবে। আর সাধারণত মানুষ তখনই কাউকে টাকা দিয়ে দেয় যে যখন সেই টাকাটি দেওয়ার জন্য তাকে বাধ্য করা হয়, তাকে জীবন নাশের হুমকি দেওয়া হয়, তার সম্পদের হানি করার হুমকি দেওয়া হয়। আর এই কাজগুলো করার জন্য মূলত দরকার হয় এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করা। যেইটি এখানে এসছে যে দাগ দিয়ে আসা, দাগ দিয়ে আসার বিষয়টিও মূলত দরজায় দাগ দিয়ে এই কারণে এসছে যে তার মধ্যে সে ভয়ের পরিবেশটি তৈরি করে যেন টাকাটি নেওয়া যায়, সে কারণে।
তাহলে এর সঙ্গে রাজনীতিকদের সম্পৃক্ততা এবং কিছু কিছু পুলিশ সদস্য নিয়মিত মাসোহারা পান এরকম অভিযোগও রয়েছে। এক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলছেন আসলে? দেখুন, যেখানেই এই ধরনের ঘটনা আছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে পুলিশের এক ধরনের যেই ভূমিকা তাদের যে ভূমিকা থাকার কথা সেই ভূমিকা কিন্তু সেখানে থাকছে না। এই ঘটনাগুলো আমরা আগেও দেখেছি, এই এই জায়গায় এসেও আমরা সেগুলো দেখছি। মূলত বিষয়টি হলো যে ৫ই অগস্টের ২০২৪ সালের ৫ই অগস্ট পরবর্তী সময়ে পুলিশের একটি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে পুলিশ গেছে। সেটি যেমন একটি দিক, আরেকটি দিক হলো যে কাজগুলো বুঝে নেওয়া এবং সন্ত্রাসীদেরকে সেভাবে ধরার জন্য সেভাবে লেগে থাকা, সেই জায়গাটিতে কিন্তু একটা বড় ঘাটতি আছে। এবং এ কারণে দেখা গেছে যে আমরা যখন অনেক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যখন কোনো সন্ত্রাসীর হুমকির পরে তারা গিয়েছেন, তখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনারা ওই সন্ত্রাসীর সঙ্গে যেহেতু ঝামেলা, কিছু টাকা পয়সা দিয়ে আপনারা মিটমাট করে নেন। এর মানে হলো যে মানুষের সর্বশেষ যে আশ্রয়স্থল, মানুষ যেখানে যাবে সন্ত্রাসীদের কাছে যখন হুমকির প্রেক্ষিতে কোনো প্রতিকারের জন্য যাবে, সেই প্রতিকারের জায়গাটি কিন্তু তারা সেখানে পাচ্ছে না। এবং ফলে প্রতিকার না পাওয়ার কারণে একদিকে হচ্ছে মানুষের মধ্যে আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, অন্যদিকে সন্ত্রাসীরাও বেপরোয়া হয়েছে। এবং কখনো সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় হলো, কখনো এমনও হয়েছে যে সন্ত্রাসীরা তারা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সন্ত্রাসীদেরকে ফোন করেছেন এবং তাদেরকে বলেছেন যে আমার এলাকাতে যেন কিছু না হয়, করলে অন্য এলাকায় করে। এর মানে হলো যে তিনি সন্ত্রাসকে মোকাবেলার একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সন্ত্রাসীদের সঙ্গে কথা বলে যেন তার এলাকায় না করা হয়, অন্য এলাকায় যেন কিছু করে। কিন্তু সন্ত্রাসী চক্রকে ধরার এবং অপরাধ নির্মূলের যে প্রবণতা, যে নির্মূলের যে ইচ্ছা, সেই জায়গায় তাদের বড় একটা ঘাটতি রয়েছে। এবং এই অপরাধ যে বেড়েছে দিনে দিনে, এর বাড়ার একটি অন্যতম কারণ হলো এই ঘটনাগুলো। তাহলে এ থেকে সমাধান কোথায়? এর পরিত্রাণ কিভাবে হবে? দেখুন, সমাধানটা হচ্ছে যে কয়েকটা দিক আছে। একটা হলো যে অস্ত্রের ব্যবহার প্রচণ্ডভাবে বেড়েছে। অস্ত্রগুলো বিভিন্ন উৎস থেকে কিন্তু অস্ত্রগুলো আসছে। একটি হলো যে আমরা দুটি সূত্রের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা বারবার তারা বলেছে। দুটি সূত্র। একটি হলো যে যেহেতু চট্টগ্রামের কক্সবাজার কেন্দ্রিক যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো কিন্তু দিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর একটি তৎপরতা সেই অঞ্চলগুলোতে আছে এবং তাদের হাত থেকে কিছু অস্ত্র আসে। আরেকটি অস্ত্রের কথা এসছে যে পাহাড়ি যেই সশস্ত্র যে গোষ্ঠীগুলো আছে তাদের কাছ থেকে কিছু অস্ত্র আসে। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের বক্তব্য। ফলে অস্ত্রের যে সহজলভ্যতা, সেটি একটি বড় জায়গা তৈরি করেছে। এই জায়গায় একটা বড় অভিযানের প্রয়োজন আছে। আর আর এখানে যখনই স্বাভাবিকভাবে পুলিশ এবং র্যাব অন্যান্য বাহিনী বিভিন্ন সময় তারা বলে থাকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চট্টগ্রাম শহরে করে তারা পাহাড়ে চলে যায়। এখন কথা হলো যে পাহাড়ে চলে যাওয়া মানে কি তাহলে নিরাপদ? আমরা কি তাহলে পাহাড়কে সন্ত্রাসীদের জন্য একটি নিরাপদ জায়গা হিসাবে রেখে দিলাম কিনা, বা সেটি আমরা কেন পারছি না, সমন্বিত অভিযান কেন হলো না? এটি একটি জায়গা আছে। আরেকটি হলো যে যিনি বিদেশে থাকেন, যে এই সন্ত্রাসী যে বাইরে আছেন, তার হয়ে তো দেশে অবশ্যই কেউ দেশে কাজ করছেন। দেশে তার হয়ে কে কাজ করেন, সেই ঘটনাগুলোর মূলে যাওয়া। যদি মূলে যাওয়া না যায়, কেবলই মাঠ পর্যায়ে যারা হামলা, সংঘর্ষ, হুমকি এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে আছে, সেই পর্যন্ত যদি গ্রেফতার ও অভিযান এই জায়গাগুলো থাকে, তখন কিন্তু আপনি ঘটনার মূলে আপনি যেতে পারবেন না, সমস্যার মূলেও আপনি যেতে পারবেন না এবং ঘটনাগুলো তখন বড় হবে। তো এটি একটি বড় ভয়ের জায়গা। আরেকটি হলো যে অপরাধীদের রাজনৈতিক যে ছত্রছায়ায় থাকা, এবং কখনো কখনো কিন্তু দেখা গেছে যে অনেক রাজনৈতিক নেতার সঙ্গে কিন্তু তাদের ওঠা বসা, যোগাযোগ বা হচ্ছে একসঙ্গে ছবি, এগুলো কিন্তু আমরা দেখেছি। ফলে এটি এটি কিন্তু আরেকটি জায়গা। তার মানে হচ্ছে যে কখনো কখনো অপরাধীদের ব্যবহার করার মতো পরিবেশ পরিস্থিতি কিন্তু রাজনীতিবিদরা তৈরি করছেন এবং হয়তো তারা ব্যবহার করছেন। তো সেটিও একটি জায়গা। তো সব মিলিয়েই আসলে এখানে একটা অপরাধের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং অপরাধীরা সেখানে একটি নিরাপদ পরিবেশ পাচ্ছেন। এই জন্য যদি সামগ্রিকভাবে যদি সেই উদ্যোগটি নেওয়া যায় এবং সকল পক্ষে যদি সেই সদিচ্ছা থেকে যে কাজগুলো করে, সেক্ষেত্রে এই ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।